হাই স্টুডেন্টস, কেমন আছো সবাই? আমি তো বেশ ভালোই আছি। তারপর অনেক দিন পর তোমাদের সাথে এলাম, তাই তো? তো আজকে কিন্তু আমি নিয়ে এসেছি তোমাদের জন্য তোমাদের যে প্রথম পরীক্ষা ফার্স্ট সামেটিভ, তার উপর কিছু সাজেস্টিভ প্রশ্ন ক্লাস 8-এর। ঠিক আছে, চলো তাহলে আমি বেশি কিছু না বলে একদম শুরু করছি। তোমাদের হাতে সময় কম, ভালোভাবে পড়াশোনা করো এবং সাথে কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো আমি বলছি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে করে রেডি করবে। ঠিক আছে, চলো তাহলে আমি একদম প্রথমেই চলে যাচ্ছি। আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার ছিল বল ও চাপ, তার আগে আমি একটু বলে দিই যে আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো ফার্স্ট সামেটিভে এক্সামে আমাদের আছে। ঠিক আছে, প্রথমেই আছে বল ও চাপ, তারপরে আছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, তারপরে আছে আমাদের পদার্থের প্রকৃতি, তারপরে পদার্থের গঠন। আমি কিন্তু এখানে শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্সের যে চ্যাপ্টারগুলো এক্সাম হবে সেই সমস্ত চ্যাপ্টারগুলোকেই নিয়ে এসেছি। ঠিক আছে, এছাড়াও তোমাদের যে লাইফ সায়েন্সের পার্টটা আছে, আমাদের লাইফ সায়েন্সের স্যার তিনি আসবেন, তোমাদের লাইফ সায়েন্সের যা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যা কিছু হয় সব কিছু নিয়ে তিনি আসবেন। ঠিক আছে, চলো তাহলে প্রথমেই আমি দেখবো কি বল ও চাপ। এখান থেকে আমাদের কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে বা পরীক্ষায় তোমাদের বিগত বছরে এসেছে, এই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে বল সংক্রান্ত নিউটনের গতিসূত্রগুলি লেখো। অতি অবশ্যই করতে হবে। নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, তিনটে সূত্রই আছে। তোমরা অলরেডি ক্লাস 7-এ পড়ে এসেছো, তোমাদের আবারও আছে। ঠিক আছে, তো সূত্রগুলোকে একটু ভালো করে চোখ বুলিয়ে নিবে। ক্লিয়ার? পরের প্রশ্ন, পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি বলতে কি বোঝো? তো ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি, এটাকে বোঝার আগে আমাদের বুঝতে হবে ঘনত্ব জিনিসটা কি। সেটা আমরা সকলে জানি যে ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে 1 সিসি আয়তনের কোনো পারদের ভর হচ্ছে কত? 13.6 গ্রাম, তাই তো? আর একটা প্রশ্ন বলে রাখি, এখানে প্রশ্ন নয়, ইনফরমেশন। সিসি, সিসি টার্মটা তোমাদের কাছে অনেকের কাছে নতুন হতে পারে। সিসিটা কিন্তু কিছুই না, এটা একটা আয়তনের একক, যেটাকে আমরা সেন্টিমিটার কিউব নামে জানি, সেটাই হচ্ছে সিসি। দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, অতএব আমরা বলতে পারি 1 সেন্টিমিটার আয়তন, 1 সেন্টিমিটার আয়তনে 1 সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব আয়তনের একটা যদি পারদ আমি নিয়ে নিই, ওই পারদের ভর হচ্ছে 13.6 গ্রাম। ক্লিয়ার? পরের প্রশ্ন, চোখ বন্ধ করে ইম্পর্টেন্ট লিখে দাও, আর্কিমিডিসের নীতি। ঠিক আছে, এখানে কিছু বলার নেই, তোমাদের করতেই হবে। পরের প্রশ্ন, এটাও খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লোহার টুকরো জলে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ জলে ভেসে থাকে কেন? তোমরা প্লবতা নিশ্চয়ই পড়েছো, তাই তো? তো প্লবতা দিয়ে কিন্তু এটাকে ব্যাখ্যা করতে হবে। প্লবতা এবং ঘনত্ব দুটোই আসবে এখানে, তো এই দুটো জিনিস দিয়ে আমাদের ব্যাখ্যা করতে হবে। চলো পরের প্রশ্ন, প্লবতা কি? প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্লবতা কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্লবতা কাকে বলে পরীক্ষায় তোমাদের জিজ্ঞাসা করে, এবং প্লবতা কোন কোন জিনিসের উপর নির্ভর করে সেটাও কিন্তু তোমাদের জানতে হবে। ক্লিয়ার? তরলের কোন ধর্মকে কাজে লাগিয়ে বাড়ি বাড়ি পাইপলাইনের সাহায্যে জল পৌঁছে দেওয়া হয়? তোমরা সকলেই নামটা শুনেছো, সমোচ্চশীলতা ধর্ম। এটা শর্ট প্রশ্ন, অ্যান্সার হবে সমোচ্চশীলতা ধর্ম। কিন্তু এখান থেকে তোমাদের সমোচ্চশীলতা ধর্ম কি ব্যাখ্যা করো, এই জিনিসটাও কিন্তু পরীক্ষাতে আসে 2 নম্বরের প্রশ্ন। এখানে আমার প্রশ্নটা দেওয়া নেই, কিন্তু আমি এখানে বলে দিচ্ছি এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাও তোমাদের কিন্তু করতে হবে, সমোচ্চশীলতা ধর্ম ব্যাখ্যা। ঠিক আছে, পরের প্রশ্ন, একটি 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী কি পরিমাণ বলে নিজের দিকে টানে? কি পরিমাণ বল? কমেন্ট করে জানাও তো আমায়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, বস্তুর ভাসন ও নিমজ্জনের শর্তগুলি লেখো। ভাসন ও নিমজ্জন অর্থাৎ কোন বস্তু ভাসবে, কোন বস্তু ডুবে যাবে, কোন শর্তে তারা ভেসে থাকবে, কোন শর্তে ডুবে যাবে, কোন শর্তে তারা জলের একটা মাঝামাঝি অবস্থায় এসে ভাসতে থাকবে, তোমাদের কিন্তু এইগুলো জানতে হবে। ঠিক আছে, অর্থাৎ প্লবতা বল এবং ওজন দুজনের যে ক্রিয়া,
কখন কে বেশি হলে কখন ভেসে থাকবে, কখন ডুবে যাবে, এই সমস্ত জিনিসটা কিন্তু তোমাদের একটু ভালো করে বুঝতে হবে, পড়তে হবে, এবং তোমাদের পরীক্ষাতেও কিন্তু জিজ্ঞাসা করে এইগুলো। ঠিক আছে, পরের প্রশ্ন, বল ও চাপের মধ্যে দুটি পার্থক্য। আমাদের তো দেখে মনে হয় যে বল কি চাপ কি একই তো জিনিস, চাপ প্রয়োগ করছি মানে বল প্রয়োগ করছি না, একটু আলাদা দুটো জিনিস। ঠিক আছে, তো কি আলাদা, কতটুকু আলাদা, সেই পার্থক্য তোমাদের জানতে হবে, এবং এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে। ঠিক আছে, পরের প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্থিত ঘর্ষণ বল। স্থিত ঘর্ষণ বলের দুটি বৈশিষ্ট্য। ঠিক আছে, এখান থেকে ঘর্ষণ বল কাকে বলে, ঘর্ষণ বলের বৈশিষ্ট্য, স্থিত ঘর্ষণ বলের বৈশিষ্ট্য, চল ঘর্ষণ বলের বৈশিষ্ট্য, স্থিত ঘর্ষণ বল, চল ঘর্ষণ বল কাকে বলে, এদের মধ্যে কার মান বেশি হয়, এদের পার্থক্য, তো সমস্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঘর্ষণ থেকে যা কিছু প্রশ্ন হয় সমস্ত কিছু তোমাদের পরীক্ষায় পড়ে, জিজ্ঞাসা করে। ঠিক আছে, এখানে দিয়েছে কি এদের দুটি বৈশিষ্ট্য, স্থিত ঘর্ষণ বল। তারপরে আছে কোন বস্তু তরলে ভাসে কেন। কোন বস্তু তরলে ভাসে কেন, কেন কোনো বস্তু তরলের উপর ভেসে থাকে, সব বস্তু ভাসে না, যারা ভাসে তারা কেন ভেসে থাকে, কিসের জন্য তারা ভেসে থাকে। ঠিক আছে, বা প্রশ্ন এইভাবে জিজ্ঞাসা করতে পারে, যারা ডুবে যায় তারা কেন ডুবে যায়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, বায়ুমণ্ডলীয় চাপ কি, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কি, এর মান কত। এর মানে আমরা সকলেই জানি 1 atm, বা আমরা এটা বিভিন্ন বই পড়ে থাকি কি 76 সেন্টিমিটার পারস্তম্ভের সমান, তাই তো। তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে, এর একটা সংজ্ঞা, সুন্দর সংজ্ঞা তোমাদের বইয়ে সুন্দরভাবে লেখা আছে, সেটা কিন্তু তোমাদের রেডি করতে হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন হচ্ছে, দুটি তরলের ঘনত্বের অনুপাত 1:2, একই উচ্চতার তরল স্তম্ভযুক্ত এই একই রকম পাত্রে তাদের রাখা হলো, কোন ক্ষেত্রে পাত্রের তলদেশে চাপ বেশি হবে। চাপ পি, এর একটা সূত্র ছিল মনে আছে, পি সমান এইচ ইন্টু ডি ইন্টু জি। কোন কোন বইয়ে ডি এর জায়গায় রো লেখা থাকে, এরকম একটা বাঁকানো পি এর মতো রো লেখা থাকে, বা এরকম থাকে এইচ রো জি। রো মানে হচ্ছে ঘনত্ব, এইচ মানে হচ্ছে তাদের যে তরল স্তম্ভ তাদের উচ্চতা, এবং জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। এবার তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমি কি চেয়েছি প্রশ্নটা, এবং তো কিভাবে করতে হবে, তাই না। ঘনত্ব অনুপাত দেওয়া আছে, অর্থাৎ তোমাদের d1 d2 দেওয়া আছে দুটো তরলের ক্ষেত্রে, উচ্চতা একই, অর্থাৎ h1 এবং h2 দুজনেই সেম, আর আমরা জানি জি সেম হয়, দুজনের ক্ষেত্রে জি সেম হবে, তাই না। একই জায়গায় যদি রাখি দুজনের ক্ষেত্রে জি সেম হবে, তাহলে p1 p2 অনুপাত কি হবে বলো, চলো কমেন্ট করে বলো তাহলে আমায় p1:p2 কি হবে। পরের প্রশ্ন, স্থিত ঘর্ষণ ও চল ঘর্ষণ এর মধ্যে কার মান বেশি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অলরেডি আমি বলে গিয়েছি। স্থিত ঘর্ষণ চল ঘর্ষণের পার্থক্য, ঘর্ষণের বৈশিষ্ট্য, এগুলো এখানে প্রশ্ন আমি দিতে পারিনি, সমস্ত প্রশ্ন দেওয়া সম্ভব নয়, ইম্পর্টেন্ট প্রশ্ন যেহেতু আমি নিয়ে এসেছি, তো সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুব একটা আমাদের ফেলে দেওয়ার মতো প্রশ্ন নয়। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে। চলো পরের প্রশ্ন হচ্ছে, কোন বস্তুর ওজন 8 কেজি, তাকে জলে নিমজ্জিত করলে প্লবতা হয় 800 গ্রাম, তাহলে বস্তুর আপাত ওজন কত। আপাত ওজন মানে কি, আমার বাড়িতে যখন ওজন করেছিলাম তখন হয়েছিল 8 কেজি, জলে ডোবানোর পর তার ওজনটা কি হবে, রাইট, কমে যাবে, তাই তো। জলে ডোবালে ওজনটা কমে যাবে, কতটা কমে যাবে, এই যে প্লবতা বল যেটা সেই পরিমাণ কমে যাবে। তাহলে এই কমে যাওয়ার পর এখন তার ওজন কত হবে সেটাকে আমি বলছি আপাত ওজন। তার মানে কি করতে হবে, সিম্পল বিয়োগ করতে হবে, তাই না। 8 কেজি থেকে 800 গ্রাম বিয়োগ করতে হবে, এই বিয়োগটা তোমাদের করতে হবে, এটা আর আমি বলছি না। আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট 89-এর বাংলা মিডিয়াম টিউশন সেন্টার, আইআইটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার। অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও। জানুয়ারি 2024 থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত। শুধু তাই নয়, মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট, আর সেই মক টেস্টের কোশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। পরের প্রশ্ন হচ্ছে আমাদের, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল থেকে। ঠিক আছে, দেখো কুলম্বের সূত্র, তো
তো কুলম্বের সূত্র তোমাদের বইয়ে হয়তো সেভাবে নেই, কিন্তু প্রশ্নটা জিজ্ঞাসা করে। তোমরা কিন্তু যে কোনো আদার্স অথারের বই বা তোমাদের বিভিন্ন স্টাডি মেটেরিয়াল যা কিছু তোমরা ফলো করো, বা কোশ্চেন অ্যান্সারের কোনো যদি বই থেকে থাকে, সেই সমস্ত জায়গায় এই সমস্ত সূত্র পেয়ে যাবে। কুলম্বের সূত্র কি, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে মহাকর্ষীয় সূত্র বা নিউটনের মহাকর্ষের সূত্র। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাদের করতে হবে। সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা দাও। সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক অর্থাৎ জি, ক্যাপিটাল জি, তাই তো। স্মল জি দ্বারা আমরা কাকে প্রকাশ করি? অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। আর ক্যাপিটাল জি দ্বারা আমরা প্রকাশ করি মহাকর্ষীয় ধ্রুবক। ইহার মান ও একক, ঠিক আছে। মানটা কত হয়? 6.67 × 10⁻⁻8। এটা হয় কিসে? তোমরা বলো একক কি হবে? 6.67 × 10⁻11। আমি সিজিএস এর জন্য লিখেছি, তোমরা আমায় কমেন্ট করে বলো তো কোনটা সিজিএস কোনটা এসআই, এবং সাথে এককগুলো অ্যাড করে দাও, ঠিক আছে। চলো, নিউটনের মহাকর্ষ সূত্রকে সার্বজনীন বলা হয় কেন? সার্বজনীন কখন ইউজ করি আমরা? যে সমস্ত জিনিস সবাইয়ের জন্য, তাই না, সবার ক্ষেত্রে সমান, তাদের আমরা বলি সার্বজনীন, হ্যাঁ কি না? তাই তো। তো মহাকর্ষীয় ধ্রুবককে সার্বজনীন আমরা এই কারণে বলে থাকি, আমরা পৃথিবীতে বসে বসে, চাঁদে বসে বসে, পৃথিবীর বাইরে মহাশূন্যে ভাসতে ভাসতে যেখানেই আমরা এই জি এর মানটা ক্যালকুলেট করি না কেন, এই জি এর মানটা, এই যে দুটো মান লিখলাম, সবসময় সেমই হয়। সেই জন্য আমরা একে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলি। শুধুমাত্র মহাকর্ষীয় ধ্রুবক না বলে এর সামনে একটা সার্বজনীন কথা আমরা যোগ করেছি, যার থেকে আমরা বুঝতে পারি যে এই জি এর মানটা ভ্যারি কখনো করে না। মহাবিশ্বের যে কোনো প্রান্তে আমি গিয়ে যদি এখানে মাপি, এর মান সেম হয়। চলো, পরের প্রশ্ন হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, মহাকর্ষীয় ধ্রুবক এবং পৃথিবীর গড় ঘনত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। একটু টাফ প্রশ্ন হলে এরকম টাইপের প্রশ্ন আসে, রেডি করে রাখবে মোটামুটি, ঠিক আছে। চলো, পরের প্রশ্ন, চাঁদে বায়ুমণ্ডল নেই কেন? চাঁদে বায়ুমণ্ডল নেই কেন? বায়ুমণ্ডল কেন থাকে? বায়ুমণ্ডল বা আছে, কিভাবে আছে তারা? বায়ুমণ্ডল থাকবে যাদের অভিকর্ষজ বল বেশি হবে, অভিকর্ষ বলের প্রভাবে বা অভিকর্ষ টানের, অভিকর্ষ বলের যে টান, তার প্রভাবে বায়ুমণ্ডল তার যে উপরে পৃষ্ঠে, তার যে উপরে ভাগ চাদরের মতো তাকে ঘিরে থাকে। কিন্তু চাঁদে কি হয়? চাঁদের যে অভিকর্ষজ বল বা অভিকর্ষজ টান, এই টানটা অনেক কম হয়, যার জন্য ম্যাক্সিমাম গ্যাস কি হয় না, মুক্তি বেগ নিয়ে চাঁদের যে টানের যে ক্ষেত্র, অভিকর্ষ বলের যে ক্ষেত্র, সেই ক্ষেত্র ছেড়ে বেরিয়ে চলে যায়। সেই জন্য চাঁদে বায়ুমণ্ডল থাকে না। শুধু একটাই কারণ, মেন কারণ, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষ বল এর মান খুব কম হয়। পৃথিবীতে অভিকর্ষ বলের মান যা হয়, চাঁদে তার 6/1 হয়, ঠিক আছে। আর আমাদের বায়ুমণ্ডলে কি আছে? বিভিন্ন গ্যাসরা আছে, তাই তো, এদিক ওদিক ছোটাছুটি করছে, তাহলে একটা বেগ আছে। তো পৃথিবীর যে টানটা, সেই টান যদি কম হয় তাহলে কি হবে? তাহলে ছুটে সহজেই বেরিয়ে চলে যেতে পারবে। সেই জন্য চাঁদে বায়ুমণ্ডল থাকে না, কিন্তু পৃথিবীতে সেই টানটা একটু বেশি হওয়ার জন্য পৃথিবীতে বায়ুমণ্ডল থাকে, ঠিক আছে। চলো, পরের প্রশ্ন হচ্ছে যে কলকাতার চেয়ে দার্জিলিং এ কোন বস্তুর ওজন কম না বেশি? চলো, ভালো প্রশ্ন করতে হবে। মহাকর্ষ বল কি কখনো শূন্য হতে পারে? খুব সুন্দর একটা প্রশ্ন। মহাকর্ষীয় বল কি কখনো শূন্য হতে পারে? শূন্য হতে পারে না। মহাকর্ষীয় বলের মান কমতে 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 অনেক কমে যেতে পারে, কিন্তু শূন্য কখনো সম্ভব নয়। মহাবিশ্বে অবস্থিত যে কোনো বস্তুর সাথে যে কোনো বস্তুর আকর্ষণ বলটা আছে। লক্ষ লক্ষ মিলিয়ন যদি আমাদের আলোকবর্ষ দূরেও হয়, সেক্ষেত্রে একটা আকর্ষণ বল আছে, হ্যাঁ, সেই মানটা যদি অনেক কম হয়, কিন্তু শূন্য নয়, ঠিক আছে। অতএব শূন্য হতে পারে না। আমাদের চারপাশের বস্তুগুলি নিস্তড়িত হয় কেন, অথবা পরমাণু নিস্তড়িত হয় কেন? দুটো একই প্রশ্ন। পরমাণু নিস্তড়িত হয় কেন, বা আমরা বললাম কি, আমাদের চারপাশের বস্তুগুলি নিস্তড়িত হয় কেন? যে নিস্তড়িত না হলে কি হতো? হাত দিলেই সব খেতাম, তাই না? যাই হোক, সেটা অন্য ব্যাপার। নিস্তড়িত কেন হয়? নিস্তড়িত হওয়ার পেছনে কারণ হচ্ছে যে এর ভেতরে কি কি আছে। এর ভেতরে কি কি আছে? একটা পরমাণুর ভেতরে কি আছে? ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। এবং আমরা জানি নিউট্রন হচ্ছে নিস্তড়িত, কিন্তু প্রোটন এবং ইলেকট্রন তারা কিন্তু আধানগ্রস্ত। হলেও কি হবে, প্রোটন এবং ইলেকট্রন একজন ধনাত্মক একজন ঋণাত্মক, এবং দুজনেরই সংখ্যা সমান। তাহলে কি হবে? একজন প্লাস একজন মাইনাস, দুজনের সমান সংখ্যক আছে। কাটাকাটি 0। তোমরা তো জানো কাটাকাটি করতে, তাই না? তো কাটাকাটি হয়ে 0 হয়ে যাচ্ছে। পরীক্ষায় কিন্তু এমন ভাবে লেখো না, ঠিক আছে।
পরীক্ষা কিভাবে লিখতে হবে না ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান পরস্পরকে প্রশমিত করে দেয়, যার জন্য পরমাণু নিস্তড়িত হয়। আর নিউট্রন তো আগে থেকে নিস্তড়িত। চলো পরের প্রশ্ন, শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে পটপট শব্দ হয় কেন? করে দেখবে, তারপর অ্যান্সারটা বই থেকে খুঁজে দেখবে। ঠিক আছে, স্থির তড়িৎ। চলো পরের প্রশ্ন, 1 কেজি ভরের দুটি বস্তু পৃথিবীর উপর পাশাপাশি রাখলেও মহাকর্ষ বলের প্রভাবে তারা পরস্পরের কাছে আসে না কেন বা কাছাকাছি যায় না কেন? এটা খুব মজাদার একটা প্রশ্ন। ঠিক আছে, তো মহাকর্ষ বল আমরা অনুভব করতে পারি না, সেই জন্য মহাকর্ষ বলকে বলা হয় সব থেকে দুর্বল বল। ঠিক আছে, আমাদের এই মহাবিশ্বে 4 ধরনের বল আছে, নিউক্লিয় বল, মহাকর্ষীয় বল, চুম্বকীয় বল আর কুলম্বীয় বল বা স্থির তাড়িতিক আকর্ষণ বিকর্ষণ বল। এই 4টে বলের মধ্যে সব থেকে দুর্বল বল হচ্ছে মহাকর্ষীয় বল এবং সব থেকে শক্তিশালী বল হচ্ছে নিউক্লিয় বল। ঠিক আছে, তো এই মহাকর্ষীয় বল অনেক দুর্বল হয়, যার জন্য আমরা একে অনুভব খুব একটা করতে পারি না। অনুভব তখনই আমরা করতে পারি যদি এর ভর খুব বেশি হয়। ঠিক আছে, তো যে কোনো বস্তু পৃথিবীর সাপেক্ষে বা মহাবিশ্বের সাপেক্ষে আমাদের ওজন বা কোনো বস্তুর ওজন বা ভর খুবই নগণ্য হয়, যার জন্য আমরা সেই আকর্ষণ বলটা অনুভব করতে পারি না। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, একটা অঙ্ক আছে, সমান ভরের দুটি বস্তুকণার একটিকে অপরিবর্তিত রেখে অপরটির 3 গুণ করা হলো অপরটির 3 গুণ করা হলো এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কি করলো পূর্বের থেকে 6 গুণ করা হলো, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল পূর্বের কত গুণ হলো? আগে ছিল কত, এখন হলো কত, কত গুণ বাড়লো বা কত গুণ কমলো? সূত্র কি না F সমান G ইন্টু M1 ডিভাইড বাই ডি স্কোয়ার বা আর স্কোয়ার। দূরত্বটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, ডি দ্বারা প্রকাশ করি, ডিভাইড প্রকাশ করি, কোনোভাবে করলেই হলো একটা। ঠিক আছে, তো এই সূত্র থেকে আমাদের বের করতে হবে প্রথম ক্ষেত্রে M1 সমান, তাই তো, দ্বিতীয় ক্ষেত্রে একজন 3 গুণ এবং ডিটা কত হয়ে যাচ্ছে 6 গুণ হয়ে যাচ্ছে। সুতরাং এখান থেকে আমাদের দুটো এফ এর মান বের করতে হবে, F1 আর F2। ঠিক আছে, F1 বের করতে হবে, F2 বের করতে হবে, তার অনুপাত বের করতে হবে। সেখান থেকে দেখতে হবে যে আমাদের F2 এর মান বা যে পরবর্তীকালে যে বলটা হলো সেই বলটা পূর্বের তুলনায় কত গুণ বেশি বা কত গুণ কম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন হচ্ছে আমাদের পদার্থের প্রকৃতি থেকে। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে ব্লু ভিট্রিয়ল কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের একটু অবশ্যই করতে হবে। তারপর হচ্ছে কপার সালফেট দ্রবণে লোহার টুকরো যোগ করলে কি ঘটবে সমীকরণ সহ লিখো। কপার সালফেট সংকেত কি জানো তো, CuSO4, সাথে যদি আমি লোহার টুকরো মানে হচ্ছে Fe যোগ করি তাহলে কি উৎপন্ন হয় না FeSO4 প্লাস Cu। তো বিক্রিয়াটা লিখে দিলাম, এটাকে একটু ভালো করে সুন্দরভাবে তোমাদের গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে, পচা ডিমের গন্ধযুক্ত একটি গ্যাসের নাম ও সংকেত। পচা ডিমের গন্ধযুক্ত কি হয় H2S, হাইড্রোজেন সালফাইড, এর নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড আর সংকেত হচ্ছে H2S। সাথে কিন্তু তোমাদের আরো একটা প্রশ্ন জিজ্ঞাসা করে ঝাঁঝালো গন্ধযুক্ত একটি গ্যাসের নাম। ঠিক আছে, এটা হবে কিন্তু অ্যামোনিয়া, সংকেত কি NH3 অ্যামোনিয়া। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে অ্যামাইলেজ উৎসেচক গঠনে কোন আয়নের প্রয়োজন হয়? ঠিক আছে, তো তোমরা এই প্রশ্নটা দেখো আমায় করে জানাও কমেন্টে, কোন আয়ন প্রয়োজন হয়? কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? চলো এটাও একটা খুব সহজ প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কোন ধাতু লঘু H2SO4 দ্রবণ থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারে? সাথে আরো একটা প্রশ্ন, কোন ধাতু বা কোন গ্যাস পারে না? ঠিক আছে, দুটোই রেডি করতে হবে তোমাদের। পরের প্রশ্ন হচ্ছে তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী এমন একটি পদার্থের উদাহরণ। খুব ভালো প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অতি অবশ্যই তোমাদের রেডি করতে হবে। এবং তারপরে যে প্রশ্নটা আছে তাপের ও তড়িতের সুপরিবাহী এমন একটি পদার্থের উদাহরণ। আগেরটা কি ছিল তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী, এটা হচ্ছে তাপ এবং তড়িৎ উভয়েরই সুপরিবাহী। পরের প্রশ্ন, লঘু H2SO4 দিয়ে কিভাবে তুমি লোহার গুঁড়ো ও ফেরাস সালফাইডের মধ্যে পার্থক্য করবে সমীকরণ সহ লেখো। তোমাদের বইয়ে দেখবে এটা ছকের ভেতরে দুটো বিক্রিয়া দেওয়া আছে। ঠিক আছে, রেডি করতে হবে, খুব ভালো প্রশ্ন। তোমাদের কিন্তু একটা বিক্রিয়া এমন দেয়। ঠিক আছে, পরের প্রশ্ন 1 চামচ চিনি ও 1 চামচ নুন দেওয়া হলে
তা কিভাবে শনাক্ত করবে? দেখে বলে দেবো, তাই না? সেভাবে বললে হবে না। শনাক্ত করার মানে তোমাকে তার কিছু ধর্ম, হয় রাসায়নিক ধর্ম, নাহলে ভৌত ধর্ম, কিছু ধর্মকে দিয়ে তোমাকে এখানে শনাক্ত করতে হবে। ঠিক আছে, এখানে নুন আর চিনি আমরা খাই, বুঝতে পারি, টেস্ট জানি আমরা, সেখান থেকে আমরা টেস্ট করে বলে দিতে পারি, কিন্তু তোমাদের এটা কিন্তু জানতে চাইনি। তোমাদের জানতে চেয়ে সেখানে এদের রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম, এইগুলো থেকে তোমরা কিভাবে তাকে চিনতে পারবে। ক্লিয়ার? পরের প্রশ্ন, টেস্ট টিউবে জিঙ্কের গুঁড়ো, আগে ভিভিআই লিখে দাও প্রশ্নটায়। ঠিক আছে, টেস্ট টিউবে জিঙ্কের গুঁড়োর সঙ্গে লঘু H2SO4 বা লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে কি ঘটবে? জিঙ্ক আর হচ্ছে যে লঘু সালফিউরিক অ্যাসিড কি হবে? জানাও আমায় কমেন্ট করে। ঠিক আছে, যারা পারবে অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই প্রশ্নটা তোমাদের কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, পরের প্রশ্ন, তড়িৎ রাসায়নিক শ্রেণী বলতে কি বোঝো? এও একদম তোমাদের চোখ কান বন্ধ করে প্রশ্ন করতে হবে। তড়িৎ রাসায়নিক শ্রেণী বলতে কি বোঝো? এই শ্রেণীর সাপেক্ষে বিভিন্ন ধাতুগুলি কিভাবে জলের সঙ্গে বিক্রিয়া করে তা বর্ণনা করো। এখান থেকে তোমাদের আরো একটা জিনিস ভালো করে বুঝতে হবে, সক্রিয়, কে বেশি সক্রিয়, কে কম সক্রিয়, এই সমস্ত জিনিসগুলো তোমাদের কিন্তু এখান থেকে জিজ্ঞাসা করে। একটা সিরিজ দিয়ে দিল কিছু মৌলের, বলছে এখান থেকে যে এর মধ্যে কে বেশি সক্রিয়, কে কম সক্রিয়। তার জন্য কিন্তু তোমাদের এই তড়িৎ রাসায়নিক শ্রেণী, এই শ্রেণীটা ভালো করে বুঝতে হবে, জানতে হবে, এবং শ্রেণীতে কি কি আছে সেটাও ভালো করে নিজেদের দিকে একটা আয়ত্তে নিয়ে আসতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন, প্রসারণশীলতা কাকে বলে? তারপরে হচ্ছে ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য, তুই অবশ্যই করতে হবে। ধাতু অধাতুর বৈশিষ্ট্য, পার্থক্য সবই তোমাদের করতে হবে। ঠিক আছে, চলো পরে আমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে আমাদের পদার্থের গঠন, লাস্ট চ্যাপ্টার। প্রথম প্রশ্ন, পরিবর্তনশীল যোজ্যতা বলতে কি বোঝো? এর সংজ্ঞা থেকে বেশি প্রশ্ন জিজ্ঞাসা করে। উদাহরণ মনে রাখতে হবে, Fe, Zn, নাইট্রোজেন N, এগুলো হচ্ছে যে পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, যাদের একটা যোজ্যতা নেই, একের বেশি যোজ্যতা আছে। পরের প্রশ্ন, 6C14 পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যা। আমরা জানি এটাকে কি বলা হয়? পারমাণবিক সংখ্যা। এটাকে কি বলা হয়? ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, আর ভর সংখ্যা মানে কি? প্রোটন প্লাস নিউট্রন। তাহলে বের করতে পারবে নিশ্চয়ই প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, তাই না? চলো পরের প্রশ্ন হচ্ছে Na+ আয়নে ইলেকট্রনের সংখ্যা। Na+, প্রথমত জানতে হবে N এর মধ্যে কতগুলি ইলেকট্রন থাকে। N এর মধ্যে ইলেকট্রন থাকে 11টি। ঠিক আছে, এবারে Na+ মানে কি? Na যতগুলো ইলেকট্রন আছে সেখান থেকে একটা ইলেকট্রন বর্জন করে দিয়েছে। যদি বর্জন করে দেয় কতগুলো হবে? 10টা হয়ে যাবে নিশ্চয়ই, তাই তো? তাহলে তোমাদের এখানে মনে রাখতে হবে কি? না, মনে রাখতে হবে প্লাস মানে ইলেকট্রন বর্জন করে দিয়েছে, আর মাইনাস মানে ইলেকট্রন গ্রহণ করে নিয়েছে। ঠিক আছে, তাহলে Na+ এর মধ্যে ইলেকট্রন কটা হবে? 10টা হবে। সংকেত লেখো। মার্কিউরাস ক্লোরাইড, ক্যালসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম সালফেট, জিঙ্ক অক্সাইড, কিউপ্রাস ক্লোরাইড। দেখো এইগুলো কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের প্রশ্ন থেকেও বেশি গুরুত্বপূর্ণ আগের চ্যাপ্টারে। আগের চ্যাপ্টারে তোমাদের এই প্রশ্নগুলো বেশি জিজ্ঞাসা করে। ঠিক আছে, তো যেখানে হোক না কেন তোমাদের এই সংকেত কিছু কিছু জেনে রাখতে হবে। বিশেষ করে যে কিউপ্রাস কখন হয়, কিউপ্রিক কখন হয়, ফেরাস কখন হয়, ফেরিক কখন হয়। ঠিক আছে, এই সমস্ত জিনিস, এই যে মার্কিউরাস, মার্কিউরিক, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো একটু তোমাদের ভালো করে আয়ত্তে নিয়ে আসতে হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন হচ্ছে, সমযোজী ত্রিবন্ধন আছে এমন একটি মৌলের নাম লেখো। কি হবে? গুড, নাইট্রোজেন। কি হয়? N ট্রিপল বন্ড N, ত্রিবন্ধন। ঠিক আছে, পরের প্রশ্ন, 11 Na23 আর হচ্ছে 82 Pb206 পরমাণুর ইলেকট্রন ও প্রোটন সংখ্যা নির্ণয় করো। সুতরাং দেখতে পাচ্ছ যে এখানে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করা, কোনো একটা পরমাণু দিয়ে দিল যার হচ্ছে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা দেওয়া আছে, সেখান থেকে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা নির্ণয় করা, এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি এখন থেকে বলে দিতে পারি তোমাদের আসবেই আসবে। তোমরা যারা জানো না বের করতে, তারা অতি অবশ্যই শিখে নাও। ঠিক আছে, অতি অবশ্যই তোমাদের যেখানে তোমরা স্টাডি করো, স্কুল হোক বা তোমরা যেখানেই পড়াশোনা করো না কেন, তোমরা অতি অবশ্যই শিখে নাও। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে কি না, আইসোবার ও আইসোটোপ বলতে কি বোঝো? উদাহরণ দাও। চোখ কান বন্ধ করে এটাকে করতে হবে, এর বাইরে আর কিছু বলার নেই আমার। আইসোটোপ, আইসোবার। পরের প্রশ্ন হচ্ছে, সমযোজী ও তড়িৎদ্বয়ী যৌগের উদাহরণ। কি হবে? সমযোজীর উদাহরণ কি? H2, এটা কি বলি আমরা?
জল, এটাকে আমরা জল বলি। H2O মানে কি জল, আর NaCl এটা কি খাদ্য লবণ, আমরা যে লবণ খাওয়ার সময় খাই, ঠিক আছে, সেটা হচ্ছে NaCl। NaCl হচ্ছে তড়িৎযোজী আর জল হচ্ছে কি সমযোজী। পরের প্রশ্ন, কোন পদার্থের গলনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? একটা পদার্থের গলনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে। মৌলের পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা কাকে বলে? ভর সংখ্যা কাকে বলে? এদের মধ্যে সম্পর্ক, পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা, সম্পর্ক কি? যদি পরমাণু ক্রমাঙ্ক Z হয়, ভর সংখ্যা A হয়, তাহলে A মাইনাস Z অর্থাৎ ভর সংখ্যা মাইনাস পরমাণু ক্রমাঙ্ক সমান কি নিউট্রন সংখ্যা। এটাই হচ্ছে এদের সম্পর্ক, নিউট্রন। ক্লিয়ার? মূলক কাকে বলে? মূলক কয় প্রকার ও কি কি? অতি অবশ্যই করতে হবে। মূলক জিনিসটা কি? ফসফেট মূলক, সালফেট মূলক, অ্যামোনিয়াম মূলক, উদাহরণগুলো জানতে হবে তোমাদের, তাই না? চলো পরের প্রশ্ন হচ্ছে, খাদ্য লবণের রাসায়নিক গঠন বর্ণনা করো। যদি তোমাদের প্রশ্ন একটু কঠিন হয় তাহলে কিন্তু এরকম টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। তো তোমরা একটু দেখে নেবে NaCl এর গঠন, ঠিক আছে। রাসায়নিক বন্ধন কাকে বলে? বন্ধন কয় প্রকার ও কি কি? উদাহরণ সহ লেখো। প্রথমত জানতে হবে রাসায়নিক বন্ধন কাকে বলে, তারপরে কয় প্রকার, আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন, অর্থাৎ 2 প্রকার। উদাহরণ সহ লেখো। আমি অলরেডি উদাহরণ দিলাম, তড়িৎযোজী হচ্ছে লবণ, খাদ্য লবণ NaCl, আর সমযোজী হচ্ছে কি জল, তাই তো। তোমাদের এখানে আরো একটা প্রশ্ন, একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা এখন পড়ছো বন্ধন হচ্ছে 2 প্রকার, সমযোজী বন্ধন আর তড়িৎযোজী বন্ধন। জেনে রাখো তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে যে বন্ধন কিন্তু আরো এক রকমের বন্ধন হয়, যেটাকে আমরা বলি অসমযোজী বন্ধন, ঠিক আছে। তোমাদের এখন এই সমস্ত জিনিস নেই, তোমরা যখন হায়ার স্টাডি করবে, উঁচু ক্লাসে উঠবে 11-12, তখন কিন্তু তোমরা এই জিনিসটা সম্পর্কে একটু আভাস পাবে, ঠিক আছে। চল, পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে অণু পরমাণুর কিরূপ পরিবর্তন হয়? উষ্ণতা যদি আমি বৃদ্ধি করি তাহলে অণু এবং পরমাণুর মধ্যে কি পরিবর্তন লক্ষ্য করা যায়? তোমাদের যদি প্রশ্ন কঠিন হয় তাহলে কিন্তু এরকম টাইপের প্রশ্ন আসতে পারে, নাহলে নর্মাল প্রশ্ন, সেখানে কিন্তু তোমাদের এরকম টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করে না, ঠিক আছে। আমি চেষ্টা করেছি কিছু কিছু কঠিন প্রশ্ন রাখার সাজেশনে, ঠিক আছে, যাতে যদি তোমাদের কোনো রকম ভাবে কঠিন প্রশ্ন হয় তাহলে তোমাদের কিরকম টাইপের প্রশ্ন আসতে পারে তোমরা যাতে সেটাও যেন ভালো করে আয়ত্তে রাখতে পারো, সেই জন্য আমি কিছু কঠিন প্রশ্ন অ্যাড করেছি, ঠিক আছে। নিউক্লিয় বল কি, এর উৎপত্তি কিভাবে হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নিউক্লিয় বল কি? ওই একটু আগে বললাম যে নিউক্লিয় বল হচ্ছে সব থেকে শক্তিশালী বল, তাই না? নিউক্লিয় বল কি না, প্রোটন এবং নিউট্রনের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলটি হচ্ছে নিউক্লিয় বল। কিভাবে এর উৎপত্তি হয়? যদি তোমাদের প্রশ্ন একটু কঠিন হয়, একটু টাফ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করে, যদিও তোমাদের বইয়ে এটা সেইভাবে ব্যাখ্যা করে দেওয়া নেই, ঠিক আছে। আমি হালকা করে বলে রাখি যে একটি নিউট্রনে, একটি প্রোটনে, একটি প্রোটন, একটি নিউট্রনে পরস্পরের রূপান্তরের মাধ্যমে প্রোটন প্রোটনের যে বিকর্ষণ বল নিউক্লিয়াসের ভিতরে, তাকে উপেক্ষা করে নিউক্লিয় বলটা অনেক বেশি হয়, যার জন্য প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের ভিতরে সুস্থিত অবস্থায় থাকতে পারে, ঠিক আছে। অর্থাৎ এর যে উৎপত্তি হয়, এদের উৎপত্তি হয় প্রোটন এবং নিউট্রনের পারস্পরিক রূপান্তরের মাধ্যমে, ঠিক আছে। প্রোটন নিউট্রনে, নিউট্রন প্রোটনে, এইভাবে রূপান্তরের মাধ্যমে এদের কিন্তু মধ্যে যে আকর্ষণ বলটা সৃষ্টি হয়, ঠিক আছে। লাস্ট প্রশ্ন, কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইডের কেলাসে সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়ন থাকলেও তড়িৎ পরিবহনে বা তড়িৎ পরিবহন করতে পারে না কেন, বা হচ্ছে তড়িৎ পরিবাহিতা নগণ্য হয় কেন? Na+ এবং Cl-, সোডিয়াম আয়ন মানে কি Na+ আয়ন, আর ক্লোরাইড আয়ন মানে কি Cl- আয়ন। অর্থাৎ যখন সোডিয়াম ক্লোরাইড যখন কেলাস অবস্থায় আসে তার মধ্যেও কিন্তু Na+ এবং Cl- আয়ন আছে, তা সত্ত্বেও তাদের তড়িৎ পরিবাহিতা নগণ্য হয়, মানে কি তড়িৎ পরিবহন সেইভাবে করতে পারে না। কেন হয়? ওই যে Na+ Cl- এরা কি হয়, একটা আকর্ষণ বলের দ্বারা নিজেদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি করে। যখন কেলাস অবস্থায় থাকে সেই বন্ধন তারা ছেড়ে বেরোয় না, ফলে ওই আয়নগুলো যে তড়িৎ পরিবহনে সাহায্য করবে সেটা করে না। কিন্তু ওকে যদি আমরা জলে দ্রবীভূত করে দিই বা যদি গলিয়ে ফেলি আমরা কোনো রকম ভাবে, তখন কি হয়, ওই কেলাস থেকে Na+ এবং Cl- যারা শক্তভাবে আবদ্ধ ছিল তারা ভেঙে যায়,
তারা একা একা হয়ে যায়, আলাদা আলাদা ঘোরাঘুরি করে, তখন কিন্তু তারা সহজেই তড়িৎ পরিবহনে সাহায্য করে। ঠিক আছে, চলো এই ছিল তোমাদের মোটামুটি এই যে তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম কয়েকদিন পরে আসতে চলেছে, তার উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যতগুলো প্রশ্ন সম্ভব আমি কভার করেছি। আশা রাখছি তোমরা যদি এই সমস্ত প্রশ্নগুলো রেডি করে যাও, তোমরা পরীক্ষার হল থেকে হাসি মুখে বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে, চলো আজকে তাহলে তোমাদের সেশনটা বা ক্লাসটা এখান পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে, কোনো একটা ভিডিওতে। ভালো থেকো, ভালোভাবে এক্সাম দাও। চলো বাই।